বাংলাদেশকে আমরা সবাই জানি নদীমাতৃক দেশ বলা হয় এবং বাংলাদেশের ভূমির উপর অনেক ধরনের ফিচার আমরা দেখতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূমিরূপ দেখতে পারি। সিলেটে গেলে একরকম ভূমিরূপ, ভোলাগঞ্জের সাদা পাথরে ছেয়ে গেছে সিলেটের এক অংশ, আবার চট্টগ্রামে গেলে এক রকমের ভূমিরূপ। এই ভূমিরূপ কি পঞ্চগড়েও দেখা যায়? দেখা যায় না তো। আবার যদি চলে আসি খুলনা, সুন্দরবন, বরিশাল, সেই অংশের ভূমিরূপের সাথে বাংলাদেশের ওই বাকি অংশগুলোর ভূমিরূপের কিন্তু বিশাল পার্থক্য। এই যে ভূমিরূপের এতখানি পার্থক্য, এগুলো আসলে তৈরি হয় কিভাবে? ভূমিরূপের এই পার্থক্যগুলো কিন্তু তৈরি হয় নদীর কারণে। আরও অনেক কারণ রয়েছে, তবে বাংলাদেশে ভূমিরূপের পার্থক্য হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে নদী। আজকে আমরা দেখব নদী তার চলার পথে বিভিন্ন জায়গায় কি ধরনের ভূমিরূপ তৈরি করে। তবে তার আগে আমরা একটু শুরু করি। যেমন তোমরা এখানে বাংলাদেশের বিভিন্ন নদীর একটা ম্যাপ দেখতে পাচ্ছ। তোমরা কি জানো নদীর একটা নিজস্ব জীবনচক্র রয়েছে? একটা নদী যখন পাহাড় থেকে নিজের যাত্রা শুরু করে, এই যাত্রা পথে সে তিনটা পর্যায় অতিক্রম করে। এর প্রথম একটি পর্যায় রয়েছে, যেই পর্যায়টিকে আমরা আপার কোর্স বা প্রাথমিক পর্যায় বা শিশু পর্যায় আমরা বলতে পারি। দ্বিতীয় একটি পর্যায় রয়েছে যেটাকে আমরা মিডল কোর্স কিংবা যৌবন পর্যায় বলতে পারি, এবং তৃতীয় একটি পর্যায় রয়েছে যে পর্যায়টিকে আমরা শেষ পর্যায় কিংবা লোয়ার কোর্স কিংবা বার্ধক্য পর্যায় বলতে পারি। অর্থাৎ একটা নদী শিশু থেকে অবস্থায় শুরু করে একদম বার্ধক্যে উপনীত হয় এবং পরবর্তীতে একটা সাগরে এই নদী যখন পড়ে, তার মাধ্যমে এই জীবন চক্রটি নদী পূর্ণতা লাভ করে। তো এখন যদি আমরা 3D ভিউর মাধ্যমে এই পুরো নদীর জীবন চক্রটি নিয়ে আমরা আলোচনা করি। ওকে, তো চলো আমরা 3D ভিউতে দেখি একটা নদী কিভাবে তার এই জীবন চক্রটি সাজায়। তো আমরা যদি দেখি যে বেশিরভাগ নদীর উৎপত্তি কোথায়? বেশিরভাগ নদীর উৎপত্তি কিন্তু এই সাগরে হয়ে থাকে। বেশিরভাগ নদীর উৎপত্তিটি আমরা দেখতে পারি পাহাড়ে হয়ে থাকে। আর নদীর শেষটি কোথায় হয়ে থাকে? নদীর শেষ হয়ে থাকে আরেকটা ওয়াটার বডিতে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা সাগরে দেখতে পারি। তাহলে যখন নদী এই পাহাড় পর্বত থেকে উৎপত্তি লাভ করে, তখন কিন্তু নদীর আপার কোর্স কিংবা প্রাথমিক পর্যায়ের সূচনা হয়। নদী যখন আস্তে আস্তে সমতলে প্রবেশ করে, তখন নদীর মিডল কোর্স কিংবা যৌবন পর্যায়ে নদী উৎপত্তি হয়। আর পরবর্তীতে একদম শেষ ভাগে গিয়ে নদী শেষ করে তার লোয়ার কোর্স কিংবা বার্ধক্য পর্যায়। এছাড়া আমরা দেখি নদী স্তরী কিংবা মোহনায় সাগরের সাথে মিলিত হয়, কিংবা এই অংশগুলোতে নদী তার ডেল্টা তৈরি করে। এখন আমরা একটু দেখি নদী রিভার ফর্ম বা রিভার বা নদী কিভাবে বিভিন্ন ভূমিরূপগুলো তৈরি করে। তো শুরুতে যদি আমরা দেখি একদম আপার কোর্স, এই অংশটায় আমরা দেখতে পারি যে এরোশনটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তোমরা যদি এইটা একটু খেয়াল করো, হয়তো বা এখানকার কোনো একটা হিমবাহ থেকে নদীর যাত্রা শুরু হয়েছে, এবং যখন নদী দেখো এই পাহাড়ের বুক চিরে বের হয়ে আসতে নেয়, তখন বিভিন্ন ধরনের পাথর বা ক্ষয়িত পদার্থ দেখো নদীর আশপাশ থেকে ক্ষয় করে, এবং এই যে নদীর এই অংশটা, নদীর যে ভিতরের অংশ, নদীর যে উপত্যকা, এই উপত্যকাটি একদম নিচে নামতে শুরু করে। এই নিচের উপত্যকাটিকে আমরা বলি ভি শেপড ভ্যালি। এই নিচের উপত্যকাকে আমরা কি বলি? ভি শেপড ভ্যালি। আবার নদী এই ভি শেপ ভ্যালিটি কিভাবে তৈরি করে আমরা যদি একটু দেখি, নদী এই ভি শেপ ভ্যালিটি কিভাবে তৈরি করে, তো তোমরা এখানে দেখতে পারবে যে নদী
এইখানে খুব গভীরভাবে তার ভি শেপ ভ্যালিটি তৈরি করছে। আশেপাশের যে অংশ, যে পাহাড়ের অংশ, পাহাড়ের যে পাথরগুলোকে নদী কেটে এই পথে যাত্রা শুরু করে এবং এই পাহাড়ের এই পাথরের অংশগুলো নদীর যে রিভার বেড আছে এই বেডটাকে ক্ষয় করতে করতে আরও নিচে নামিয়ে ফেলে এবং নদী এখানে এরকম ভি শেপড ভ্যালি তৈরি করে। তার মানে নদী তার আপার কোর্সে, নদী তার আপার কোর্সে আমরা দেখতে পারি এরোশন করে থাকে। এরোশন বলতে নদী তার আপার কোর্সে আমরা দেখতে পারি নদী ক্ষয় করে থাকে, যার জন্য এই অংশগুলো ভি শেপড ভ্যালি বেশিরভাগ অংশে আমরা তৈরি হতে দেখি। তার মানে তোমাদের কাছে নদীর এই আপার কোর্সটি কিন্তু অনেকটাই ক্লিয়ার। এবার যদি রিভারের একদম মাঝে আমরা চলে আসি, তাহলে এখানে নানা রকমের কিন্তু আমরা নানা রকমের কিন্তু রিভার ফর্মগুলো আমরা দেখতে পারবো। আমরা যদি একটু দেখি তাহলে দেখো এই যে একটা অংশ রয়েছে অ্যালুভিয়াম, এই অংশটা কি করে, নদী যখন তার যাত্রাপথে চলাচল শুরু করে আস্তে আস্তে নদী যে ক্ষয়িত পদার্থগুলো রয়েছে এই ক্ষয়িত পদার্থগুলোকে জমা করা শুরু করে এবং এই জমা করা পলিটিকে আমরা অ্যালুভিয়াম হিসেবে চিনে থাকি। এরপর দেখো আরেকটা অংশ রয়েছে, এই অংশটাকে আমরা বলছি অক্সবো লেক। এই অক্সবো লেকটা কেমন হয়, নদী যখন তার যাত্রাপথ শুরু করে, যখন আস্তে আস্তে নদীর জীবনী শক্তিটা ওই যে শিশু পর্যায়ে অনেক ক্ষয় কাজ করছে, আস্তে আস্তে যখন নদীর জীবনী শক্তিটা কমে যায়, নদী তখন আস্তে আস্তে এরকম বাঁকা হতে শুরু করে। বাঁকা হতে হতে যখন নদীর এই অংশটা একটার আরেকটার সাথে মিলিত হয়ে যায়, তখন দেখো নদীর এই অংশটা একটা আরেকটার সাথে মিলিত হয়ে গেল, পরবর্তীতে এই অংশটা পুরো আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে গিয়ে একদম অক্সবো, ঘোড়ার খুরের মতো একটা লেকের তৈরি করে। এই অংশটাকে আমরা অক্সবো লেক হিসেবে চিনে থাকি। আরেকটা অংশ দেখো, এইটাকে বলে হচ্ছে পয়েন্ট বার। এটাকে কি বলে, পয়েন্ট বার কিংবা বাঁকের চর। একটা নদী যখন তার চলার পথে যাত্রা শুরু করে, নদী তার কূলে একটা অংশে এরকম পলি জমা করে। এই বাঁকের যে পলিটা জমা করে, দেখো নদী এখানে একটা বাঁক নিয়েছে, এই অংশে যে পলি জমা করছে এই অংশটাকে বলে পয়েন্ট বার। ওই যে আমরা গানে গানে বলি নদী এক কুল ভাঙে তো আরেক কুল গড়ে, তো নদী এইখানে পলি জমা করার মাধ্যমে নদী কিন্তু তার এক কুল গড়ছে, নদী তার এক কুল কিন্তু গড়ছে। আর ঠিক তার অপোজিট এই অংশটাতে দেখো, অপোজিট এই অংশটাতে নদী তার আরেক কুল কিন্তু ভেঙে ফেলছে। এই অংশটাকে বলে কনভেক্স স্লোপ আর এই অংশটাকে বলে কনকেভ স্লোপ। আর মিন্ডার জিনিসটা কি, মিন্ডার জিনিসটা হচ্ছে এই যে নদী যে বাঁক নিচ্ছে, এই বাঁকগুলোকে আমরা বলছি মিন্ডার। আর লোয়ার কোর্সে যদি আমরা চলে আসি, নদী যখন সাগরের সাথে মিলিত হবে তখন দেখো নদী তার ক্ষয়, যখন তার শক্তি কমে যায়, কেননা নদী এখন বার্ধক্য পর্যায়ে উপনীত হয়েছে, নদী একদম ইউথ পর্যায়ে বা যৌবন পর্যায় থেকে যাত্রা শুরু করে, কিছুক্ষণ পরে নদী সাগরে কিংবা আরেকটা ওয়াটার বডিতে পড়বে, যার জন্য কি হয়, নদীর শক্তি কম হয়, যেখান দিয়ে যাওয়ার মতো শক্তি পায়, যেখানে ক্ষয় করার শক্তি পায়, হালকা পদার্থগুলো অনুসরণ করে নদী তার প্রবাহ বয়ে নিয়ে যায় এবং সেই প্রবাহগুলো দেখো বিভিন্ন ভাগে নদীর এই স্রোতটি বিভিন্ন ভাগে ভাগ হয়ে এই অংশগুলোকে আমরা বলি ডিস্ট্রিবিউটারি কিংবা শাখা নদী। আর একটা নদী যখন আরেকটা নদীর উপর এসে পড়ে ওইটাকে বলি আমরা উপনদী। এবং এই সময় নদী করে কি, বৃদ্ধ বয়সে যেমন মানুষ সঞ্চয়ের দিকে মনোযোগ দেয়, নদীও এই সময় সঞ্চয়ের দিকে মনোযোগ দেয়। নদী এই পুরা সময়টাতে যে ধরনের
পলি নিয়ে আসে, এই পলিগুলো এই শেষ মোমেন্টে এসে সঞ্চয় করা শুরু করে এবং এভাবে এক একটা বদ্বীপ গঠিত হয়। আর এভাবে কি হয়, এক একটা বদ্বীপ গঠিত হয়। এই যে যেমন এখানে বিভিন্ন ডেল্টা গঠিত হয়েছে। তো আমরা যদি একটু দেখি এই অংশটায়, যদি একটু দেখি একটা নদী এই অংশটায় যদি একটু দেখি, একটা নদী কিভাবে যাত্রা শুরু করে। একটা নদী যাত্রা শুরু করে এর যে অংশ পাহাড়ি অংশ রয়েছে সেই পাহাড়ি অংশগুলো থেকে, এবং এর যাত্রাটা শেষ হয় একদম লোয়ার কোর্সে গিয়ে নদী যখন সাগরে পতিত হয়, এবং সাগরে পতিত কিংবা অন্য একটা ওয়াটার বডিতে পতিত হওয়ার আগে এরকম ডেল্টা তৈরি হয়, এবং এই এরোশন এবং ভি শেপড ভ্যালির মাধ্যমেই নদী কিন্তু তার যাত্রাটা শুরু করে। এবং এই অংশটা দেখতে পাচ্ছ খুবই গভীর খাদ, এই অংশটায় খুবই গভীর খাদ দেখতে পাচ্ছ, এবং এই গভীর খাদ নদী যখন প্রবাহিত হয় আশেপাশের অংশকে ক্ষয় করে দিয়ে নদী তার যাত্রাপথটা প্রবাহিত হওয়া শুরু করে, এবং প্রবাহটা একদম মাঝ দিয়ে যখন বয়ে যায়, নদী বিভিন্ন বাঁকের মাধ্যমে বয়ে যায়। কোথাও পয়েন্ট বার তৈরি হয় যেখানে পলিগুলো জমা হয়, কোথাও আবার নদী এরকম এরোড করে। এরোড করা মানে কি, নদী তার কুলকে ক্ষয় করে। ওই যে গানের কথা বললাম, এক কুল ভাঙে আরেক কুল গড়ে। তো কখনো কখনো আমরা দেখতে পারি নদী যে প্রবাহ পথে বিভিন্ন ধরনের ক্ষয় করে সেডিমেন্ট বা পলি নিয়ে এসেছে, এই পলিগুলো নদীর একটা কুলে জমা করা শুরু করে। এই পলিগুলো কি করে, নদী তার একটা কুলে জমা করা শুরু করে, আর আরেকটা কুল এরকম ভাঙতে থাকে, এবং এভাবেই কিন্তু নদীর প্রবাহটি এগিয়ে যায়। তো এভাবেই মূলত আমরা নদীর প্রবাহগুলো নিয়ে আলোচনা করতে পারি, এবং এই কুল ভাঙতে ভাঙতে বা কুল গড়তে গড়তে নদী যখন এগিয়ে যায়, নদীর যখন বার্ধক্য পর্যায়ে আসে, তখন এই অ্যালুভিয়াম কিংবা এই পলি মাটিগুলো আস্তে আস্তে নিচের দিকে জমা হওয়া শুরু করে, এবং নিচের দিকে জমা হওয়ার মাধ্যমে এরকম বিভিন্ন চর বা দ্বীপ আমরা গঠিত হতে দেখি, এবং এই অংশটাকে আমরা ডেল্টা কিংবা বদ্বীপ হিসেবে চিনে থাকি, এবং বাংলাদেশকে বলা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, আর বাংলাদেশের সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ। এবং এভাবেই কিন্তু এই বাংলাদেশের বিভিন্ন অংশ, বিশেষ করে বরিশাল, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, এই অংশগুলোর অনেক জায়গা কিন্তু এই নদীর এই অ্যালুভিয়াম ডেপোজিশনের মাধ্যমে গড়ে উঠেছে। তো এই ছিল আমাদের নদী নিয়ে আমাদের আলোচনা। তো এই সম্পর্কে আরও মজার মজার ভিডিও পেতে, এ সম্পর্কে আরও শিখতে তোমরা কিন্তু আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো, এবং আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে তোমরা কিন্তু ফোন করতে পারো 16910-তে। তাহলে দেখা হবে সামনের কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। নেভার স্টপ লার্নিং।